তো আমরা গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল সংক্রান্ত নাচ সমীকরণ নিয়ে কথা বলবো। সবার প্রথমে আমাকে একটা গ্যালভানীয় কোষ লিখতে হবে। Cu 2 প্লাস Ag প্লাস Ag। কী করে গ্যালভানীয় কোষ লেখা হয় সেটা আমরা আগের ভিডিওতে বলেছি। এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে প্রথমে আমি লিখছি অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া মানে জারণ সম্পন্ন হয়, অর্থাৎ ইলেকট্রন বর্জন করে। কপার 2 ইলেকট্রন বর্জন করে কপার 2 প্লাসে পরিণত হয়। ঠিক আছে। ক্যাথোড বিক্রিয়া মানে হচ্ছে Ag প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে Agতে পরিণত হলো, সিলভারে পরিণত হলো। এখন অ্যানোড বিক্রিয়ায় 2 ইলেকট্রন বর্জন করছে, ক্যাথোড বিক্রিয়া একটা ইলেকট্রন গ্রহণ করছে। আমাকে কোষ বিক্রিয়া লিখতে হবে। কোষ বিক্রিয়া লিখতে গেলে ইলেকট্রন তো থাকবে না, ইলেকট্রন দুটোকে ক্যান্সেল করতে হবে। তার জন্য আমি এটাকে 1 নম্বর ইকুয়েশান দিলাম, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশান দিলাম। তাহলে 1 নম্বর ইকুয়েশান, ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশান প্লাস 2 নম্বর ইকুয়েশান প্লাস 2 নম্বর ইকুয়েশান ইন্টু 2, কারণ 2 ইলেকট্রন হলে 2 ইলেকট্রন কেটে যাবে। তাহলে কপার মাইনাস 2 ইলেকট্রন কপার 2 প্লাস, দেন 2 Ag প্লাস প্লাস 2 ইলেকট্রন 2 Ag। ইলেকট্রন ক্যান্সেল হয়ে গেল, থাকছে পড়ে কি কপার প্লাস 2 Ag প্লাস কপার 2 প্লাস প্লাস 2 Ag। ঠিক আছে, এটা কি কোষ বিক্রিয়া। ঠিক আছে। এইবার এই কোষ বিক্রিয়া যদি লিখে ফেলি, আমরা কি লিখতে পারি? এবার আমরা নাচ সমীকরণটা লিখতে পারবো। কিভাবে লিখব? নাচ সমীকরণ কি লেখা যায়? ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস RT বাই NF। এন বলতে নাম্বার অফ ইলেকট্রনস, এখানে 2 ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, ওই জন্য এন এর মান কত হবে? 2। ঠিক আছে, RT বাই 2F। ঠিক আছে, ln Cu 2 প্লাস Ag এর হোল স্কোয়ার, কারণ 2 Ag রয়েছে, Ag এর হোল স্কোয়ার হয়ে গেল। বিক্রিয়াত পদার্থের সক্রিয় ভর বা বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভর, তাহলে বিক্রিয়াত পদার্থের সক্রিয় ভর লিখলাম, এবং তার যে গ্রাম অণু সংখ্যাটা সেটা ঘাতের মানে ঘাত হিসেবে থাকতো, গারত্বের উপরে ঘাত হিসাবে। এবার বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভর কপার আর Ag প্লাসের হোল স্কোয়ার। এবার এই যে ইকুয়েশনটা লিখেছি, এটা ln দিয়ে লিখেছি, এটাকে আমরা কী দিয়ে লিখতে পারি? লগ দিয়ে লিখতে পারি, তাই না? দেখা যাক। এই ইকুয়েশনটাকে আমরা লগ দিয়ে দিচ্ছি। কীভাবে? ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 2.303 RT 2.303 RT বাই 2F লগ অফ, এখানে সেই বিক্রিয়ত পদার্থের গারত্ব মাইনাস বিক্রিয়ক পদার্থের গারত্ব, এই জিনিসটাই আবার বসবে। আমি আর আচ্ছা আবার লিখে দিই, এখানে কপার 2 প্লাস, ঠিক আছে, Ag এর হোল স্কোয়ার ছোটো ছোটো হয়ে যাচ্ছে, ঠিক আছে, কপার আর Ag প্লাসের হোল স্কোয়ার, মানে এই যে জিনিসটা লিখেছি এটা আবার লিখলাম। শুধু lnটা কী হলো? লগে কনভার্ট হলো। আচ্ছা, 2.303 RT বাই F এর একটা ক্যালকুলেশন করে পেয়েছিলাম আমরা সংক্ষিপ্ত রূপ, সেটা লিখে দিই।
ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/2 log Cu2 plus Ag হোল স্কোয়ার Cu Ag প্লাসের হোল স্কোয়ার। ঠিক আছে, এখন মজার কথা হচ্ছে যে বিশুদ্ধ কঠিন পদার্থের সক্রিয়তাকে কত ধরা হয়? একক। বিশুদ্ধ কঠিন বা তরলের মোলার গারত্ব একক হয়। এগুলোকে সক্রিয় ভরকে এখানে মোলার গারত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। সেই কারণে আমরা জানি, ক্লাস 11-এ পড়েছি, সাম্যাবস্থায় বিশুদ্ধ কঠিন ও তরলের মোলার গারত্ব কত হয়? 1। তাহলে এখানে এজি একটা বিশুদ্ধ কঠিন আর কপার বিশুদ্ধ কঠিন, তাহলে এজি আর কপার এগুলো সক্রিয় ভর কত হবে? 1। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী লিখতে পারি এখান থেকে? ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/2 লগ কপার 2 প্লাস এজি প্লাসের হোল স্কোয়ার। এটাই হচ্ছে উক্ত গ্যালভানীয় কোষের নাট সমীকরণ। এই যে গ্যালভানীয় কোষটা দিয়েছিলাম, ঠিক আছে, এই যে গ্যালভানীয় কোষটা দিয়েছিলাম, এই গ্যালভানীয় কোষের নাট সমীকরণের শেষ রূপ কোনটা? এইটা। বুঝতে পেরেছি? এইবার কথা হচ্ছে যে নাট সমীকরণের সাহায্যে যে আমরা দেখালাম, মানে একটা গ্যালভানীয় কোষ লিখে থাকলে তার থেকে নাট সমীকরণ দেখালাম। আর একটা এক্সাম্পল দেখাবো, আর একটা এক্সাম্পল দেখা যাক সেটা কেমনভাবে হয়। ধরে নাও ক্যাডমিয়াম 2 প্লাস H প্লাস H2, এটা আবার অ্যানোড, এটা ক্যাথোড, তাই না? তাহলে অ্যানোড বিক্রিয়া কী হবে? ইলেকট্রন বর্জন করবে। ক্যাডমিয়াম দুটো ইলেকট্রন বর্জন করলো, বর্জন করে ক্যাডমিয়াম 2 প্লাস হলো। আর ক্যাথোড বিক্রিয়ায় H প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করলো, করে শুধু হাইড্রোজেন, কিন্তু এখানে H2 আছে, তাই H2 ব্যালেন্স করার জন্য হাফ H2 করে দিলাম। ঠিক আছে, আবার সেই গল্প, এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে আমাকে কী করতে হবে? এখন আমাকে ইলেকট্রন দুটোকে কাটতে হবে। ঠিক আছে, ইলেকট্রন বাদ দিতে হবে। তাহলে একটা 1 নম্বর ইকুয়েশান, এটা 2 নম্বর ইকুয়েশান, 1 প্লাস 2 নম্বর ইন্টু 2, ক্যাডমিয়াম মাইনাস 2 ইলেকট্রন, ক্যাডমিয়াম 2 প্লাস H প্লাস প্লাস 2 ইলেকট্রন H2। ওকে, 2 ইলেকট্রন ক্যান্সেল হয়ে গেল। ক্যাডমিয়াম প্লাস সরি এখানে 2, এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করছি, না 2H প্লাস হবে, দেওয়া হয়নি। 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন প্লাস হাফ H2, হাফ H2টা 2 দিয়ে গুণ করলে কেটে যাচ্ছে। ঠিক আছে, 2H প্লাস হবে। ক্যাডমিয়াম প্লাস 2H প্লাস, ঠিক আছে, ক্যাডমিয়াম 2 প্লাস প্লাস H2। এটা কি? কোষ বিক্রিয়া। তো এর নাস্ট ইকুয়েশন লিখব। ঠিক আছে, এর নাস্ট ইকুয়েশন লিখব, কত হবে? ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস RT বাই, এখানেও 2F, কারণ দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ln বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভর বাই বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভর। ক্যাডমিয়াম 2 প্লাসের সক্রিয় ভরকে এখানে মোলার গারত্ব দিয়ে লিখছি, কিন্তু H2 কি? এর তো সক্রিয় ভর লিখতে গেলে অংশ চাপ দিয়ে লিখতে হবে, কারণ H2 তো গ্যাস, যেহেতু হাইড্রোজেন তো এখানে গ্যাস, তাহলে এর সক্রিয় ভর লিখতে গেলে আমরা কী দিয়ে লিখব? অংশ চাপ PH2। ঠিক আছে,
এদিক নিচে বিক্রিয়ক পদার্থ ক্যাডমিয়াম আর এইচ প্লাসের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে একেবারে আমি যদি লিখে দিই, এখান থেকে লগ আনলে 2.303 RT/2F লগ অফ এইটা আমি একেবারে এটা ক্যালকুলেশন করে লিখে দিচ্ছি। ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/2 লগ cadmium 2 plus into partial pressure of hydrogen cadmium H plus এর হোল স্কোয়ার। এখন বিশুদ্ধ কঠিন পদার্থ তার মোলার গারত্ব কত হয়? 1। তাহলে এখানে ক্যাডমিয়াম হচ্ছে বিশুদ্ধ কঠিন পদার্থ, এর মোলার গারত্ব হবে 1। সেই কারণে এক্সপ্রেশন হবে ই সেল মাইনাস E0 সেল মাইনাস 0.059/2 log of cadmium 2 plus into partial pressure of H2, ঠিক আছে, H প্লাসের হোল স্কোয়ার, H প্লাসের হোল স্কোয়ার, দ্যাটস দ্য এক্সপ্রেশন। এই যে গ্যালভানীয় কোষটা রয়েছে সেই গ্যালভানীয় কোষের নাস্ট ইকুয়েশন হচ্ছে এইটা। বুঝতে পেরেছি? কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু এখানে। টপিক হচ্ছে নাস্ট সমীকরণের সাহায্যে কোষ বিক্রিয়ার সাম্য চৌম্বকের মান নির্ণয় করতে হবে। সর্বপ্রথম আমি একটা ইকুয়েশন নিচ্ছি, বলা যাক আলফা এ প্লাস বিটা বি গামা সি প্লাস ডেল্টা ডি, এই হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশনটার কারেসপন্ডিং নাস্ট ইকুয়েশন লিখছি। কী হবে? ই সেল is equal to E0 cell minus RT/NF ln C to the power gamma D to the power delta A to the power alpha আর B to the power বিটা। এটা হচ্ছে নাস্ট ইকুয়েশন। যখন আমি বলতে পারি ক্লাস 11-এ সাম্যাবস্থা যখন পড়ানো হয়েছে তখন বলেছিলাম বিক্রিয়াজাত পদার্থের মোলার গারত্ব এবং বিক্রিয়ক পদার্থের মোলার গারত্বের যে অনুপাত তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বিক্রিয়ার কোশেন্ট বলতে পারি। বিক্রিয়াজাত পদার্থের মোলার গারত্ব যে কোনো অবস্থায় কোনো বিক্রিয়াজাত পদার্থের মোলার গারত্ব এবং বিক্রিয়ক পদার্থের মোলার গারত্বের যে অনুপাত, মানে এই অংশটাকে আমরা কি বলতে পারি? বিক্রিয়ার কোশেন্ট। বিক্রিয়ার কোশেন্ট, সেটাকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। কিউ অর্থাৎ আমি বলতে পারি ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস RT/NF ln কিউ। নাস্ট ইকুয়েশনটাকে এইভাবেও লিখতে পারি। যখন গ্যালভানীয় কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন থাকে তখন ওই কোষের তড়িৎচালক বলের মান সর্বাধিক হয়। সংযোগ যখন বিচ্ছিন্ন থাকে, যখন সংযোগ স্থাপন করা হয় তখন তড়িৎ শক্তি উৎপন্ন হতে শুরু করে। পরিবাহীর মধ্য দিয়ে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহিত হতে শুরু করে। ক্যাথোড থেকে অ্যানোডের মধ্যে তড়িৎ প্রবাহিত হতে শুরু করে। কখন শুরু করে? যখন দুটো তড়িৎদ্বার দুটির মধ্যে সংযোগ স্থাপন করা হচ্ছে। প্রথম অবস্থায় ক্যাথোডের যে তড়িৎদ্বার বিভব, যখন প্রথম যে অবস্থা আছে সেখানে ক্যাথোডের যে তড়িৎদ্বার বিভব, ক্যাথোডের তড়িৎদ্বার বিভব তার মানটা অ্যানোডের তড়িৎদ্বার বিভব অপেক্ষা বেশি হয়। অ্যানোডের তড়িৎদ্বার বিভব থেকে বেশি হয়।
ক্যাথোড ডান দিকে থাকে রাইট, তাহলে ই আর লিখছি, আর অ্যানোড হচ্ছে বাঁ দিকে থাকে, দ্যাটস ওয়াই ই লেফট লিখছি। এটা কখন হয়? একদম শুরুতে, প্রাথমিক অবস্থায়, শুরুতেই ঘটনাটা ঘটে। যত সময় যেতে শুরু করে তত ক্যাথোডের তড়িৎদ্বার বিভবের মান কমতে থাকে এবং অ্যানোডের তড়িৎদ্বার বিভবের মান বাড়তে থাকে। যত বিক্রিয়াটা তত বেশি সংঘটিত হতে শুরু করে এবং একটা সময় দেখা যাবে এইটার মান কমতে থাকছে আর এইটার মানটা বাড়তে থাকছে। বাড়তে বাড়তে একটা সময় এই ক্যাথোডের তড়িৎদ্বার বিভব এবং অ্যানোডের তড়িৎদ্বার বিভবের মান সমান হয়ে যায়। ঠিক আছে, এই যে অবস্থা যেখানে ক্যাথোডের তড়িৎদ্বার বিভব এবং অ্যানোডের তড়িৎদ্বার বিভবের মান সমান হয়ে গেছে, এই অবস্থাকে আমরা বলতে পারি সাম্যাবস্থা। সাম্যাবস্থায় কোনো গ্যালভানীয় কোষের ক্যাথোডের তড়িৎদ্বার বিভব এবং অ্যানোডের তড়িৎদ্বার বিভব সমান হয়ে যাবে। আমরা ই সেল কীভাবে ডিনোট করি? ই সেল ডিনোট করার জন্য ক্যাথোডের তড়িৎদ্বার বিভব মাইনাস অ্যানোডের তড়িৎদ্বার বিভব করা হয়, তাহলে সাম্য অবস্থায় কী হবে? এই দুটোর মান সমান, তাই ই সেলের মান সমান হয়ে যাবে। তাই তো। আর একটা জিনিস ক্লাস 11 এটাও পড়েছি, যখন সাম্যাবস্থায় থাকে তখন বিক্রিয়ার কোশেনকে মানে কিউকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? কে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এটা কি? সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক ক্লাস 11 বলেছি আমি এটা। ঠিক আছে, তাহলে আমি এই কথা বলতে পারি যে ইকুয়েশনটা ই সেল ইজুকাল টু ই জিরো সেল মাইনাস আরটি বাই এনএফ এলএন কিউ, এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম এর সাম্যাবস্থা যখন সাম্যাবস্থায় থাকছে সাম্যাবস্থা, তখন আমি কী বলতে পারি? ই সেলের মান 0 ই জিরো সেল মাইনাস আরটি বাই এনএফ এলএন কে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি আরটি বাই এনএফ এলএন কে ইজুকাল টু ই জিরো সেল লেখা যেতে পারে। তাহলে এলএন কে ইজুকাল টু এন এফ ই জিরো সেল বাই আরটি। এই হচ্ছে গ্যালভানীয় কোষের নাচ সমীকরণের সাহায্যে কোষ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান নির্ণয় করা যেভাবে। ঠিক আছে, কোনো নাচ সমীকরণের সাহায্যে কোনো কোষ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান এইভাবে নির্ণয় করা যেতে পারে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার টপিকটা হচ্ছে নাচ সমীকরণের সাহায্যে অর্ধকোষের মধ্যস্থ তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব নির্ণয় করব। নাচ সমীকরণের সাহায্যে অর্ধকোষ মধ্যস্থ কোনো তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব। আমি একটা গ্যালভানীয় কোষের উদাহরণ নিচ্ছি, বুঝতে দেওয়া আছে এটাই নিচ্ছি। জিঙ্ক Zn2+, এর গাঢ়ত্ব ধরো দেওয়া আছে 0.1 মোলার। ঠিক আছে, ডবল স্ল্যাশ ক্যাডমিয়াম 2+, ঠিক আছে, এর গাঢ়ত্ব দেওয়া নেই। ঠিক আছে, এর গাঢ়ত্ব আমি জানি না, আমি ধরলাম সি। ঠিক আছে, এর গাঢ়ত্ব বের করতে হবে ক্যাডমিয়াম, এরকমভাবে রয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে প্রথম আমি কী কাজ করবো না, এর কোষ বিক্রিয়া বের করব। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোড বিক্রিয়া বের করে লিখে ফেলি। অ্যানোড বিক্রিয়া Zn দুটো ইলেকট্রন বর্জন করে Zn2+, এবং ক্যাথোড বিক্রিয়া কি হচ্ছে? ক্যাথোড বিক্রিয়ায় ক্যাডমিয়াম 2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে ক্যাডমিয়াম হচ্ছে। ইলেকট্রন দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, Zn প্লাস ক্যাডমিয়াম 2+, Zn2+ প্লাস ক্যাডমিয়াম। ঠিক আছে, তাহলে একেবারে আমি লিখতে পারি সেই এক্সপ্রেশনটা, মানে এটা তো কোষ বিক্রিয়ায় তৈরি হয়ে গেল, কোষ বিক্রিয়া। সেখান থেকে নাচ সমীকরণ লিখব ই ইজুকাল টু ই জিরো সেল, হ্যাঁ, বা ই সেল ইজুকাল টু ই জিরো সেল মাইনাস আরটি বাই
2f, কারণ দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, ln Zn2 প্লাস ক্যাডমিয়াম Zn ক্যাডমিয়াম 2 প্লাস। প্রথম কথা বলে রাখা ভালো, এইটাও বিশুদ্ধ কঠিন, এটাও বিশুদ্ধ কঠিন, তাহলে এই দুটোর মোলার ঘনত্ব 1 হয়ে যাবে। আর RT/F এটাকে একসাথে লগ আকারে লিখলে এখানে 2.303 RT/2F লগ এইটা আসবে। এটাকে ক্যালকুলেশন করলে আমরা একেবারে লিখে ফেলছি, ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/2, ঠিক আছে, লগ Zn2 প্লাস ক্যাডমিয়াম 2 প্লাস, ঠিক আছে। তার মানে কি পাচ্ছি, ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/2 লগ Zn2 প্লাসের ঘনত্ব এখানে বলে দেওয়া হচ্ছে 0.1 মোলার, 0.1 মোলার, ক্যাডমিয়াম 2 প্লাসের ঘনত্ব সি, একদম সি। তাহলে এখান থেকে ই সেলের মানটা যদি দেওয়া থাকে আর E0 সেলের মান বের করে নিতে পারবো। কী করে বের করতে পারবো, কারণ দুটো তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব যদি দেওয়া থাকে তাহলে আমরা নিশ্চয়ই E0 সেলের মান বের করতে পারবো। সেখান থেকে E0 সেলের মান বের করে নেব, সেখান থেকে সি এর মানটা বের হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে এক্সপ্রেশন। মানে নাস সমীকরণের সাহায্যে কোনো অর্ধকোষের তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব নির্ণয় করা যাবে। এক্ষেত্রে অঙ্ক দেয় মেনলি, ঠিক আছে, এই জাতীয় অঙ্ক দেয়। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? এবার দুটো সূত্রের কথা উল্লেখ করব, সেটা ঠিক আছে, যেটা অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে। একটা হচ্ছে পরাবর্ত কোষের প্রাপ্ত সর্বাধিক কার্যের পরিমাণ, ঠিক আছে। তো দেখা যাক, পরাবর্ত কোষ থেকে প্রাপ্ত সর্বাধিক কার্যের পরিমাণ, এইটা কিভাবে বের করা যাবে? এটা বের করা যাবে হচ্ছে প্রবাহিত তড়িতের পরিমাণ, প্রবাহিত তড়িতের পরিমাণ ইনটু কী হিসাবে, কোষের তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল। তার পরাবর্ত কোষ থেকে প্রাপ্ত সর্বাধিক কার্যের পরিমাণকে আমরা W max দিয়ে ডিনোট করতে পারি, W max। আর প্রবাহিত তড়িতের পরিমাণটাকে আমরা কী বলতে পারি, আমি ধরতে পারি যে 1 মোল ইলেকট্রন দ্বারা বাহিত তড়িতের পরিমাণ হচ্ছে 1 ফ্যারাডে। আমি ধরে নিলাম n সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তাহলে n মোল ইলেকট্রন দ্বারা বাহিত তড়িতের পরিমাণ কত হবে, NF, ঠিক আছে। আমি ধরে নিয়েছি কত না, কোষ বিক্রিয়া অংশগ্রহণ করছে ইলেকট্রন সংখ্যা কত, n মোল। কোষ বিক্রিয়া অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা হচ্ছে n মোল, আর 1 মোল ইলেকট্রন জন্য প্রবাহিত তড়িৎ হচ্ছে 1 ফ্যারাডে, আর n মোলের জন্য NF ফ্যারাডে, তাহলে NF। আর কোষের তড়িৎচালক বলকে আমরা ই সেল দিয়ে ডিনোট করছি, ঠিক আছে, ই সেল। W max ইকুয়াল টু NF ই সেল, খুব নিউমেরিক্যাল প্রবলেমে খুব আসে। W max ইকুয়াল টু কি, NF ই সেল। আরেকটা কথা বলতেই হয়, তাপগতিবিদ্যার সূত্রানুযায়ী কোনো তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পরিমাণ মুক্ত শক্তির হ্রাস ঘটে তা তড়িৎ শক্তি বা তড়িৎ প্রবাহজনিত কার্যের সাথে সমান হয়। অর্থাৎ আমি বলতে পারি মুক্ত শক্তির হ্রাস, সেটাকে আমরা মুক্ত শক্তিকে ΔG বলা হচ্ছে, এবং মুক্ত শক্তির হ্রাস ঘটছে মানে মাইনাস NF ই সেল, ΔG ইজ ইকুয়াল টু মাইনাস NF ই সেল। অনেক সময় মুক্ত শক্তির পরিবর্তন নির্ণয় বলতে পারে, কারণ হচ্ছে এটা মাথায় রাখতে হবে, W max ইকুয়াল টু হচ্ছে মাইনাস ΔG, মুক্ত শক্তির হ্রাসটা W maxের সাথে সমান হয় তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী। এই জন্য ΔG ইজ ইকুয়াল টু মাইনাস NF E0 সেল। এটা মাথায় রাখতে হবে, তোমরা জানো ΔG এর মান যখন নেগেটিভ হয় তখন সেটা বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত, আর ΔG এর মান যখন পজিটিভ হয় তখন বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্তভাবে ঘটে না, ঠিক আছে। বিক্রিয়াটি কী ঘটবে, অস্বতঃস্ফূর্ত।
ঠিক আছে, আর ডেল্টা জি এর মান যখন 0 তখন সেটা সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে। দেখো একই ব্যাপার কিন্তু, যখন ই সেলের মান বলে সবসময় ধনাত্মক হবে। হ্যাঁ, ই সেলের মান যদি ধনাত্মক হয় তাহলে সেটা স্বতঃস্ফূর্ত, আগে বলেছিলাম। ই সেলের মান ধনাত্মক হলেই তো ডেল্টা জি এর মান ঋণাত্মকই হবে, মানে স্বতঃস্ফূর্তই হচ্ছে। ই সেলের মান যদি কখনো ঋণাত্মক হয়ে যায় তখন সেটা কী বলেছে, অস্বতঃস্ফূর্ত। তাই ই সেলের মান যদি ঋণাত্মক হয়, মাইনাস মাসে প্লাস, ডেল্টা জি এর মান পজিটিভ হয়ে যাচ্ছে, অস্বতঃস্ফূর্ত। আমি বলেছি ই সেলের মান যদি 0 হয় তাহলে সে সাম্য অবস্থায় থাকবে, ই সেলের মান যদি 0 হয় তাহলে মানে কি ডেল্টা জি সেটাও 0 হয়ে যাচ্ছে, সাম্য অবস্থায় থাকবে। মানে একই ব্যাপার, ডেল্টা জি এর সাথে ই সেল রিলেটেড। ঠিক আছে, ক্লিয়ার?